সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ সৃষ্টির কারিগর। সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে যারা প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিলেন আওয়ামী খুনি বাহিনীর বিরুদ্ধে, সারা দেশে অসংখ্য প্রতিশ্রুতিশীল তরুণ ছাত্র নেতৃত্ব ছিলেন সেই প্রতিরোধ দুর্গের অতন্ত্র প্রহরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন সে আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি বেপরোয়া ছিল বিজিবি। 19 জুলাই রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিজিবিও গুলিবর্ষণ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর। বেলা 11টার দিকে মেরুল বাড্ডা হাতিরঝিল মোড়ে বিজিবি সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে গুরুতর আহত হয় বাড্ডার আলাতুন্নেসা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রিফাত হাওলাদার। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও রিফাতের ডান পাটি হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয়েছে। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি 24-এর সেই খুদে যোদ্ধা রিফাত হাওলাদার। তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেদিন, এখন কেমন কাটছে তার সময়। রিফাত, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাইকোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার HM সঞ্জিদ সিদ্দিকী। সঞ্জিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রিফাতের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বাড়ন্ত শরীরে রিফাত হাওলাদারের ঝোঁক ফুটবল খেলায়। একদিন না খেয়ে থাকা সহজ, কিন্তু একদিন মাঠে না গিয়ে থাকা তার পক্ষে ছিল অসম্ভব। সেই রিফাতের এখন হাঁটা চলা কৃত্রিম পায়ে, ক্যাচে ভর করে। 19 জুলাই মেরুল বাড্ডা হাতিরঝিল মোড়ে তাকে গুলি করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হাঁটুর উপর থেকেই বিচ্ছিন্ন করে ফেলতে হয় ডান পাটি। ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ হাওলাদার আর মা মাসুমা বেগমের 3 সন্তানের মধ্যে রিফাত দ্বিতীয়। আদিবা নামে 6 বছরের একটি বোন আছে রিফাতের। কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে যখন আন্দোলন তুঙ্গে, তখন বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে রাজপথে নামত রিফাত। প্রতিদিন মিছিল স্লোগানে সামনের সারিতে থেকেই দিত নেতৃত্ব। সন্ধ্যা হলে আবার ঘরে ফিরত সুবোধ বালকের মতো। 19 জুলাই শুক্রবার সকাল 10:30। সারা দেশে ভয়ানক হিংস্রতা নিয়ে মাঠে নামে খুনি হাসিনার পেটোয়া বাহিনী। সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো ক্রমেই মাঠে দাঁড়াতে না পারে, সেজন্য সরাসরি গুলি করা শুরু করে তারা। স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিরঝিল লাগোয়া বাড়িঘরে হামলা করছে। সব মিলে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন সকাল থেকে। এ সময় রিফাত সহ গুটিকয় ছাত্র সেখানে প্রতিরোধ করে তোলে। আর তখনই এই এলাকায় হাজির হয় হাসিনার কসাই কর্নেল রেদওয়ান। বিজিবির একটি দল নিয়ে ছাত্রদের উপর সরাসরি গুলিবর্ষণ শুরু করে। গুলি লাগে রিফাতের ডান পায়ে। তারপর এ হাসপাতাল থেকে সে হাসপাতাল ঘুরে একসময় কেটে ফেলতে হয় তার পাটি। এখন সে পঙ্গু। যে পা দিয়ে ফুটবলে শট দিত রিফাত, যে পায়ে ভর করে একদিন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখত, এখন সেই পাটাই তার নেই। রিফাত এখন নিজেকেই যেন পরিবার ও দেশের বোঝা ভাবতে শুরু করেছে। প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। রিফাত, কি হয়েছিল সেদিন, কিভাবে গুলি লাগলো, কারা গুলি করেছিল, বিস্তারিত শুনতে চাই। 18 তারিখ থেকে সারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল পরিকল্পনাভাবে। আমরা আমাদের কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। তো একটা বন্ধু সকালবেলা আইসা আমাকে ডাক দেয়। কোথা থেকে ডাক দেয়? বাসা থেকে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা দক্ষিণ বাড্ডা শিমুলতলা মসজিদের পিছন সাইডে। ওখান থেকে ডাক দেয়? ওইখান থেকে আমাকে ডাক দেয়। তো আমি বলি যে ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি, তুই দাঁড়া। তো আমার বাবা মা জানে না যে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। তো তাড়াতাড়ি রেডি হয়ে আর কি নিচে যাই। 17 তারিখ থেকে আমরা মূলত আন্দোলন শুরু করি। কোন জায়গাটিতে ছিল? আমরা ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্টের মাঝখানে যে হাতিঝিল সড়ক, সেই সড়কের মাথার ওইখান থেকেই। তো আমরা সেই দিনও সকালবেলা, শুক্রবার ছিল, সেই দিনও আমরা ওইখানে অবস্থান শুরু করি।
তো সেই দিন যাওয়ার পরে দেখি যে খুব একটা ছাত্র ভাইয়েরা নাই ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে দেখি যে রাস্তার যেই সাধারণ জনগণ আছে তারা রাস্তাঘাটের ভাঙচুর করতেছে, আশেপাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোর উপরে ভাঙচুর করতেছে, তারা ইট পাটকেল নিক্ষেপ করে তাদের বাড়ির গ্যারেজের যে মেইন গেট সেগুলো ভাঙচুর করতেছে, তাদের যে জানালার থাই গ্লাস সেগুলো ভাঙচুর করতেছে। তো ওইখানে আরো মুরব্বী যারা ছিল তারা তাদেরকে বাধাগ্রস্ত করতেছিল, আপনারা এগুলো ভাঙেন না। তো সেখানে পরিস্থিতিটা সামাল দিতে পারতেছিল না কেউ, তারা তাদের মতো ভাঙচুর করতেছিল। তারা কারা তো সেটা আমাদের জানা নাই। তো আমিও এক পর্যায়ে তাদেরকে বাধাগ্রস্ত করার পরে তারা আমাদের কথা শুনে নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা সাইডে যেয়ে দাঁড়াই, সাইডে যেয়ে দাঁড়ানোর পরে একটু সামনের দিকে রামপুরার দিকে হাঁটা শুরু করলে আমরা দেখতে পাই যে অনেকগুলো পুলিশ বিজিবি সদস্য আরো অনেকে ছিল, যারা পুলিশের যে জ্যাকেটগুলো সেগুলো পরা ছিল। আপনারা একসাথে কতজন ছিলেন ওই সময়? সেই দিন সকালে শুধুমাত্র আমি একাই ছিলাম, আর বাকি যারা ছিল তাদেরকে আমরা কল করতেছিলাম যাতে তারাও আসে। আমরা তো আগে দেখতে গেলাম যে সামনে কি অবস্থা। তো দেখি যে তারা সবাই অবস্থান করতেছে, পুলিশ, বিজিবি, পরে হলো আরো বিভিন্ন বাহিনী আছে। তো তারা মনে হয় কোনো একটা পারমিটের জন্য ওইখানে দাঁড়ায় আছিল, অপেক্ষা করতেছিল যে কোনো একটা পারমিশন দিবে, এরপরে তারা গুলি শুরু করবে। আমরা তো এটা প্রথমে বুঝতে পারি নাই, তা আমরা তো মনে করছি তারা সাধারণত আপনারা যারা ছিলেন তারা কি সবাই ওই ক্লাস 10 এর স্টুডেন্ট? হ্যাঁ, আমরা সবাই একই শ্রেণীতে পড়ি। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে আমি আবার কোনো ধরনের ঝুঁকি না নিয়ে আমি আবার পিছনের দিকে, আমি যেখানে সাধারণত কর্মসূচি অবস্থান করি তো সেইখানেই আমি আবার চলে যেতে ছিলাম। তো ওইখানে একটা রাস্তার মোড় আছে হাতিঝিল রোডের চেকপোস্টের মোড়ে, তো সেই মোড়ে আমি যাইতেছিলাম। সেই মোড়টা আমি পার হব, এর ভিতরে মনে হয় তাদেরকে কেউ একজন পারমিশন দিয়ে দিছে যে তোমরা সাধারণ জনতার উপরে এইখানে যা আছে কাউকে তোমরা দেখো না, তোমরা গুলি করা শুরু করে দাও। তো তারা এমনভাবে সামনের দিকে গুলি করতে করতে আগাইতেছে, অন্য দেশের সাথে যুদ্ধ লাগলো। তা সেই বাহিনীগুলো আর কি এইভাবে গুলি করে না যেভাবে আমাদের উপর গুলি করতেছিল। তো গুলি করতেছে, আমি তো যেহেতু রাস্তার মোড়ে, আমার বন্ধু আগে মোড়টা পার হয়ে গেছে, আমি রাস্তার মোড়টা পার হবো, 1-2 পা কদম দিলেই আমি পার হয়ে যেতে পারতাম। তো ওই অবস্থাতেই আমাকে গুলি করে দিছে, আমি তো টের পাইনি। আমি পিছন দিকে তাকিয়ে দেখি রক্ত পড়তেছে। তো আমি আমার বন্ধুরে বললাম আমারে তাড়াতাড়ি ধর, ও দৌড় দিয়ে এসে আমার পা ধরলো। না, আমি টের পাই নাই। তো আমার বন্ধু সে হাত দিয়ে চেপে ধরছে, চেপে ধরার পরও এটা ভালোভাবে বন্ধ হইতে পারতেছে না। তো ওইখানে যে ভাইয়েরা ছিল তারা দৌড় দিয়ে আইসা তাদের গেঞ্জি খুইলা একটা গেঞ্জি আমার পায়ে বাইন্ধা দেয় যাতে কোনোভাবে রক্তটা থামানো যায়। তো আমি চোখে কিছু দেখতে পারতেছিলাম, সব সাদা কালো হয়ে গেছে, আমি কিছুই সঠিকভাবে দেখতে পারতেছিলাম না তখন। তো আমার বন্ধু সে নাকি দৌড়াইয়া একটা রিক্সা আনতে গেছে, সেই রিক্সায় অলরেডি একটা ছেলে ছিল, সে আমার বয়সী, যে সে অলরেডি গুলি খাইছে। তো তার সাথে আমার বসাইছে। তো আমার পিছে পিছে আমার বন্ধুরা তারা অলরেডি চলে আসছে, তারা পিছে পিছে রিক্সার পিছে দৌড়াইতেছিল। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে একটা হসপিটাল আছে এইমস, সেখানে যাওয়ার পরে তারা সাধারণ ব্যান্ডেজ করে দেওয়ার পরে তারা সাজেস্ট করলো যে তাড়াতাড়ি গুলিটা কি ভিতরে ছিল? গুলিটা তখনও ভিতরে ছিল। তারা সাজেস্ট করলো তাড়াতাড়ি একটা ভালো হসপিটালে যেতে। আমরা তো তৎক্ষণাৎ এইমস এর হসপিটালে চলে যাই, যেটা উত্তর বাড্ডায় আছে। এই এইমস এর যাওয়ার পরে তারা তাদের ওইখানে তো জায়গা ছিল না খুব বেশি একটা। তো ওই তারা যে পার্কিং লটটা ছিল, পার্কিং লটে আমাকে একটা কোনো রকম একটা চাদর দিয়া, তো সেইখানে আমাকে শোয়াইলো একটা সেল। আপনার কাছ থেকে আবার শুনবো আমরা একটু। সঞ্জিত, আপনি শুনলেন যে রিফাত এখন স্কুলের গণ্ডি পার হয়নি, সে একেবারেই কৈশোরে আছে, শৈশব পেরিয়ে মাত্র কৈশোরে। তো কৈশোরের এক ধরনের উদ্যমতা থাকে, সেই উদ্যমতা থেকে হয়তো সেই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী এই আন্দোলনের মানে হিতাহিত কিছুই তার মধ্যে কাজ করেনি। এক ধরনের উৎসাহ উদ্দীপনা তার বন্ধুদের সাথে মিছিলে গিয়েছিল, এবং দেখেই বোঝা যাচ্ছে যে রিফাতের বয়স কত হতে পারে। তো এই ধরনের বাচ্চাদের বা এই ধরনের স্টুডেন্টদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, রিফাতের বক্তব্য অনুযায়ী বিজিবির সদস্যরা, এবং বিজিবির সদস্যরা তো স্বাভাবিক গুলি করেনি, একেবারে লিথাল উইপন ব্যবহার করেছে। সেটি আসলে এরকম শিশুদের উপরে গুলি বর্ষণ করতে পারে কিনা, আপনার আইনের ব্যাখ্যা কি বলে? আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি যেভাবে গুলি বর্ষণ করেছে ছাত্র জনতার উপরে, এটি আমাদের সংবিধান এবং আমাদের যে বিদ্যমান ফৌজদারি আইন আছে দুটিরই লঙ্ঘন হয়েছে। কিভাবে লঙ্ঘন হয়েছে সেটি আমি একটু ব্যাকগ্রাউন্ডের থেকে বলছি।
এই যে গণ অভ্যুত্থান যেটি শুরু হয়েছে, এটি কিন্তু শুরু হয়েছে একটি যৌক্তিক দাবির কারণে। সেই যৌক্তিক দাবিটা কি ছিল? যে ছাত্ররা বলছে যে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম ছিল এটি তারা সংস্কার বা অ্যাবলিশন চাচ্ছিল। এই দাবির, এই যে যৌক্তিক একটি দাবি, এই দাবির প্রেক্ষাপটে তারা রাস্তায় শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। আমরা দেখেছি সেই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা ওপেনলি ছাত্র জনগণের উপর তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য যে আন্দোলন করেছে সেটিতে তারা গুলিবর্ষণ করেছে। একটি আন্দোলনকে নিষ্ক্রিয় বা দমানোর জন্য পুলিশ কতটুকু বা আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু শক্তি ব্যবহার করতে পারবেন, এখানে যদি দেখেন তারা যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে, আমরা এসেছি যে এখানে অনেক অত্যাধুনিক রাইফেল ব্যবহার করেছে, এখানে সাউন্ড গ্রেনেড, ককটেল বিস্ফোরণ করানো হয়েছে শুধু এই আন্দোলনগুলোকে যাতে দাবিয়ে রাখা যায়। এবং এটি কখনোই আমাদের আন্তর্জাতিক যে আইন আছে সেটি তো সমর্থন করে না। আর আমাদের দেশে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 37 অনুচ্ছেদের সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন, যে যেখানে বলা আছে যে একটি নাগরিকের শান্তিপূর্ণভাবে তার সভা সমাবেশ করার অধিকার রয়েছে। 39 ধারায় বলা আছে বাক স্বাধীনতার অধিকার। এখন এই অধিকারগুলো চর্চা করতে গিয়ে একটা নাগরিকের বুকে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালাবে, এটি তারা যে আইন দ্বারা পরিচালিত হয় পুলিশ, ওই আইনেরও লঙ্ঘন। কিভাবে না, বলছি, এখানে সঞ্জিত ভাই আমার আরেকটু জি। বিষয় আছে, আরেকটু প্রশ্ন জেগেছে। রিফাত তো ওই অর্থে যে নাগরিকের সংজ্ঞা অনুযায়ী নাগরিক না, এখনো শিশু। সে তো শিশু কিশোর। জি। জাতিসংঘের যে সনদ, সেই সনদ অনুযায়ী রিফাত এখনো শিশু। তো শিশুদের উপরে লিথল উইপন চালানোর তো কোনো আইনের ব্যাখ্যায় যাওয়ার সুযোগই নেই। আমি মানুষ হিসেবে বলছি, জি। একজন মানুষ তার আন্দোলন করা, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার ছিল, কিন্তু সেই অধিকারটাকে যেভাবে হনন করা হয়েছে, দিনে দুপুরে বুলেট ব্যবহার করে তাদের বুকে, এটি প্রকাশ্যে বুলেট ব্যবহার করে, এটি কোনো আইন দ্বারাই আপনি সমর্থন করতে পারেন না। আমি জাস্ট 2 মিনিট একটু বলছি। বাংলাদেশে আমাদের পুলিশ কাজ করে, পুলিশ আইন আছে 1861 সালের। পুলিশ আইনে পুলিশের উপর যে দায়িত্ব কি হবে, ডিউটি, সেটি বলা আছে। ঢাকা মহানগর পুলিশের জন্য আছে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স আছে, যেটা 1976 সালের। আমাদের পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল আছে। আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি আছে, যেখানে বলা আছে যে পুলিশ কিভাবে একটি আন্দোলনকে নিষ্ক্রিয় করার জন্য বা আইন শৃঙ্খলাটাকে ঠিক করার জন্য কিভাবে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে। আপনাকে যে ক্ষমতা দিয়েছে আইনে, সেই ক্ষমতার বাইরে গিয়ে আপনি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবেন, এটি এই আইন আপনাকে যে ক্ষমতা দিয়েছে, পুলিশ আইন বা ডিএমপি অর্ডিন্যান্স, সেটিরও লঙ্ঘন। আর তার সাথে আরেকটি বিষয় বলতে চাই যে আপনি অবগত আছেন যে আমাদের 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, যেখানে বলা আছে যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করার এখতিয়ার ট্রাইব্যুনালকে দিয়েছে। যেভাবে এই হত্যাযজ্ঞগুলো হয়েছে, যেভাবে সাধারণ ছাত্র, আপনি শিশু বলছিলেন, শিশু, সাধারণ ছাত্র, এমনকি নিরীহ ব্যক্তিদের, যারা পথচারী, একজন পথচারী রাস্তা পার হচ্ছেন, তাদের উপর যেভাবে গুলিবর্ষণ হয়েছে, এটি একটি গণহত্যার শামিল। আমি এই 1973 সালের যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, এইটার একটা ধারা বলতে চাই। ধারা 5-এ আপনি দেখবেন যে এখানে যারা আজকে আইন শৃঙ্খলা বাহিনীর বা বিজিবির কথা বলছেন, তারা হয়তো বা বলতে পারে যে আমরা গুলিবর্ষণ করেছি কারণ আমাদের সরকার থেকে একটি নির্দেশনা ছিল বা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এ কারণে কি যারা এই অপরাধটি সংগঠিত করেছেন তারা কি মাফ পেয়ে যাবেন? আইন কিন্তু বলছে সেটি না। আপনি যদি আপনার সরকারি দায়িত্ব বা নির্দেশনা পালনের সময়ও যদি আপনি অবৈধ কাজ করেন, এই আইনে 1973 সালের যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আইন আছে, সেই আইনে আপনি যদি কোনো অপরাধ করেন সরকারি নির্দেশনা অনুযায়ী, এই অপরাধের দায়ভার আপনাকে নিতে হবে। কাজেই যারা ফিল্ড লেভেলে যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে, তারা শুধু আমরা সরকারের নির্দেশ মতো কাজ করেছি, উচ্চ মহলের নির্দেশ মতো কাজ করেছি, সেই কথা বলে তাদের এই অপরাধ থেকে বাঁচার সুযোগ নেই। জি, ধন্যবাদ সঞ্জিত। আপনার কাছ থেকে শুনবো রিফাত। এরপরে এনজেড হাসপাতালে গেলেন, সেখানে ড্রেসিং করা হলো, তারপরে কি করা হলো? হসপিটালে যখন আমার যেই সাধারণ ব্যান্ডেজটা খোলা হয়, তো তখন তারা রক্তের যেই চাপ, সেই রক্তের চাপ দেখে তারা আর কি সেটা ভালো করে খুলে নাই, তো তৎক্ষণাৎ আবার লাগিয়ে দিছে। তখন আমার কিছুটা হুঁশ আছে।
আপনি কি আমার- রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন? আমি রাস্তায় অজ্ঞান হয়ে গেছিলাম। আচ্ছা। আমি দেখলাম যে তারা তাড়াতাড়ি আবার ব্যান্ডেজ কইরা তারা সাজেস্ট করলো যে পঙ্গুতে নিয়ে যাইতে। তো তারা একটা কোনো রকম স্যালাইন লাগিয়ে দিছে, স্যালাইন লাগিয়ে আমরা অ্যাম্বুলেন্সে কইরা এই পঙ্গু হসপিটালে যাই। পঙ্গু হসপিটালে যাওয়ার পরে সেইখানে তো আরো অবস্থা খারাপ। বিভিন্ন মানুষের কারো হাতে, কারো পায়ে, কিংবা কারো বুকে, পেটে নানান জায়গায় গুলি লাগছে। তো তারা ওইখানে গেছে যাওয়ার কোনোভাবে যাতে গুলিটা বের করে। তো আমিও সেইখানে তাদের ওটি রুমে যাওয়ার জন্য একটা সিরিয়াল ছিল, লম্বা সিরিয়াল। তো সেইখানে ঢোকার জন্য প্রায় আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। তখনও রক্ত ঝরছে? তখনও রক্ত ঝরছে অনবরত। তো 2 ঘন্টা পরে 1.5 কি 2 ঘন্টা পরে আমাকে ওটি রুমে ঢুকানোর পরে তো তারা তাড়াতাড়ি আবার বের করে দিছে। তারাও রাখতে পারবে না, তো তারা আর কি শিওর করলো যে রক্তনালীর যে রক্তটা সেই রক্তটা ছিঁড়ে গেছে। তো সেইটা 6 ঘন্টার ভিতরে জোড়া দিতে হবে, তাড়াতাড়ি হৃদরোগে যেতে হবে। হুম। হৃদরোগ হসপিটালে যাওয়ার পরে সেইখানে আরো অনেক রোগী সেইখানে আগে থেকে উপস্থিত। আমার সামনে একটি ছেলে যার মাথায় গুলি লাগছে, সে আল্লাহর নাম নিয়ে হসপিটালের ভিতরে ঢুকতেছিল। তার 10 মিনিট পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সেও কি আপনার বয়সী? সে আমার বয়সী। মানে সে কালিমা পড়তে পড়তে হসপিটালের ভিতরে ঢুকে 10 মিনিট পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে? হ্যাঁ, সেখানে ঢোকার পরে তারা অপারেশন আমাকে আগে করবে নাকি আমার থেকে যারা গুরুতর আহত আছে তাদেরকে করবে, তারা কনফিউজ। তারা একের পর এক গুরুতর আসতেছিল, গুরুতর যারা গুলি, আমার তো তারা মনে করছে যে পায়ে গুলি লাগছে, তাড়াতাড়ি তারা বের করে ফেলতে পারবে। তো যাদের একটু সিরিয়াস কন্ডিশন ছিল, মাথায় কিংবা বুকের দিকে গুলিটা লাগছিল, তাদেরকে তাড়াতাড়ি তারা ওটি রুমে ঢুকাইতেছিল। গুলি লাগছে 19 জুলাই। 22 জুলাই রাত 9টা বাজে আমার অপারেশনের ডেট দেয়। তো অপারেশনের ডেট দেওয়ার 2 কি 3 ঘন্টা আগে ডাক্তার আইসা আরও একবার পরীক্ষা করলো যে পাটা বাঁচানো সম্ভব কিনা। তো তখনই আমি জানতে পারি। তো আমি আশেপাশের পরিবেশ দেখে, তখন আমার 3 জন বন্ধু আমার সাথে ছিল। আমার কাকা ছিল, আমার বড় ভাই ছিল, পরে আমার বাবা ছিল। তো সেইখানে তারা কান্না করতেছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে কি জন্য কান্না করতেছে, আমি তো ঠিক হয়ে যাব। আমারে যখন হৃদরোগ থেকে বের করে, আমি তো মনে করছি যে আমার পা থেকে গুলিটা বের করে ফেলছে। তো আমি আমার বন্ধুরে বলতেছি, যেহেতু আমি ফুটবল প্রেমী, যারা মাঠে যায় তারা জানে যে ফুটবল থেকে দূরে থাকাটা কতটা কষ্টকর। তো তাদেরকে আমি বলতেছি, তা একটা খেলা ছিল যে দেখ, আমি সুস্থ হয়ে যাবো, আবার 1 সপ্তাহ পর দেখবি যে আমি তোদের সাথে খেলতেছি। তো যখন পাড়া কেটে ফেলা লাগবে, তখন আমি এইভাবেই কান্না করতেছিলাম যে বাবা আমার স্বপ্নটা বোঝায় আমাকে দিয়ে আর পূরণ করা সম্ভব না। আমি টোটালি ওয়েস্টেড। আমি এই সমাজের বুকে, আমার পরিবারের বুকে, আমি এই পৃথিবীর বুকে বোধহয় ওয়েস্টেড একটা পারসন। কেন এরকম মনে হয় রিফাত আপনার? সবাই প্রাথমিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা মানুষ হয়তো 5 বছর কিংবা 6 বছর, ধরি 10 বছরই আমাকে মনে রাখবে। এরপরে যেই আমার আমার যেই যতটুকু বয়স পর্যন্ত আমি আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ততটুকু বয়স পর্যন্ত আমার ভোগান্তি ভুগতে হবে। এটা কেউ আমার যাদের একটা অঙ্গহানি হয়েছে তারা বুঝে যে একটা অঙ্গহানি হওয়ার কি বেদনা। আমি এটা ভাষায় বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমার যখন শুনতে পারি, আমার আম্মু কল দিছিল, বলে, আমি তাদেরকে বললাম যে তোমার ছেলে এখন যে অবস্থায় কথা বলতেছে, হয়তো 1-1.5 ঘন্টা পরে সেই তার পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে না, তার একটি অঙ্গহানি হয়ে যাবে। তো এটাই ছিল আমার মার সাথে অঙ্গহানি হওয়ার আগে লাস্ট কথা। তো ওটি রুম থেকে যখন বের করা হয়, তখন আমি সবকিছু ফিল করতে পারতেছিলাম। কত তারিখ ছিল? এটা 22 জুলাই রাত্রে 9:30। তো ওটি থেকে বের করছে, এটা সময়টা আমার আনুমানিক মনে নাই। তো বের করার পরে আমি দেখতে পাইতেছিলাম যে পরিবারের যারা ছিল সবাই কান্না করতেছে। প্রত্যেকটা হসপিটালে আমাকে অবহেলার শিকার হইতে হইছে। মানে 22 জুলাই অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে দেখলেন নিজের ডান পাটা সাথে নেই, তখন কি মনে হয়েছিল? তখন আর পৃথিবীর বুকে বাঁচারা বোধহয় মনে হয়েছিল যে আর
বাইচা লাভ নাই। এই পৃথিবীটাতে আমি বাইচা আছি শুধুমাত্র আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন নষ্ট করতে আর বাবা মার ভোগান্তি বাড়ানোর জন্য। না, নিজের প্রতি নিজের এরকম এই এক ধরনের ক্ষোভ কেন জন্ম নিল রিফাত? খুব জন্ম নিছে এরা 5 তারিখের আগ পর্যন্ত। আমি তো তখনও হসপিটালে ঢুকি 19 জুলাই। তো এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যাইতে যেতে এরকম আমার পঙ্গুর 22 তারিখের অপারেশনের পরে আমি ওইখানেই থাকি। ওইখান থেকে একদম 6 তারিখ পর্যন্ত আমি ওই হসপিটালেই ছিলাম। তো ওইখানে বিভিন্ন ধরনের প্রশাসন, বিভিন্ন ধরনের মানুষ যারা পুলিশের সাথে আসছে ল্যাপটপ নিয়ে, তারা বিভিন্ন ধরনের তথ্য নিতেছিল। তো এক প্রকারের হয়রানির ভিতরে ছিলাম, ভয়ের ভিতরে ছিলাম। কোন সময় জানি আমাদের এই হসপিটালে অসুস্থ থাকা অবস্থায় জেলের ভিতরে নিয়ে যায়। ওইখানে আপনাদের কি মামলা করেছিল ওরা পরে? এটা আমি সঠিকটা জানি না। আচ্ছা, আচ্ছা। তারা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে গেছে। তারা এক প্রকার বাধ্যতা করছে যে আপনাদের তথ্য দিতেই হবে। আমরা দিতে সংকোচ বোধ করছিলাম, তারপরে বলছে যে এটা আপনাদের লাগবে, এটা দেওয়াই লাগবে। সঞ্জিদ সিদ্দিকী, রিফাত এই বয়সে নিজের জীবন নিয়ে নিজেই বিরক্ত, এক ধরনের অভিমান তার আমাদের উপরে, আমাদের সমাজের উপরে, আমাদের বর্তমান সময়ের উপরে অভিমান তার মধ্যে কাজ করে এবং নিজেকে তিনি এই মুহূর্তে মানে বোঝা মনে করা শুরু করেছেন। এটি কি আমাদের ব্যর্থতা নয়? রিফাতের যে কষ্ট, একটি মানুষের যে কোনো অঙ্গহীনতা, এই যে কষ্ট, এই কষ্ট হয়তো আমি বা আপনি ফিল করতে পারবো না রিফাতের মতো করে। এখন এই দায়িত্ব, এই যে আজকে যে বিপ্লবের কারণে বা যে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে আজকে রিফাত এবং তার সহযোদ্ধারা যারা আজকে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এই সহযোদ্ধাদের সহ রিফাতের দায়িত্ব নিতে হবে সরকার এবং রাষ্ট্রকে। সরকার বা রাষ্ট্র তাদেরকে যদি ভুলে যায়, এটি আমি বলবো যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে যাওয়া হবে। রাষ্ট্রকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে রিফাত যখন এই ঘটনাটি ঘটেছে, তিনি একজন ছাত্র, উনি এখনো পড়াশোনা করছেন, এই বছর এসএসসি পরীক্ষা দিবেন। তার ভবিষ্যতে তার পড়াশোনার সকল দায়িত্ব, পড়াশোনা শেষ করে তিনি স্বাভাবিক মানুষের মতো যাতে প্রফেশনাল লাইফে যেতে পারেন, একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া, তার যে স্বাভাবিক জীবন যাপন করার জন্য তার যে চাহিদা, এই চাহিদাগুলোকে রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। এবং এটি কি কোনো আইন দ্বারা নিশ্চিত করার সুযোগ আছে কিনা? এখানে দেখতে হবে যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এই আইনটি সংশোধন করেছে। এই আইনের সংশোধনে বলা আছে যে ট্রাইব্যুনাল যখন কোনো অপরাধীকে দোষী সাব্যস্ত করবেন, সেই সাথে যারা ভিকটিম রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যে কোনো পরিমাণের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রদান করতে পারবেন। আমি আশা করব যে এই ট্রাইব্যুনালে যখন বিচার কাজ শেষ হবে এবং যারা প্রকৃত দোষী তারা যখন দোষী সাব্যস্ত হবেন, ট্রাইব্যুনালের মাননীয় বিচারকগণ এমন একটি ড্রাস্টিক একটা ক্ষতিপূরণের আদেশ দিবেন যাতে রিফাত এবং তার সহযোদ্ধা তারা যাতে কখনোই রাষ্ট্রের বোঝা হয়ে না দাঁড়ায়। তারা যাতে ওই যে অর্থ বা ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে, এটি দিয়ে তারা যাতে। রিফাত কিন্তু রাষ্ট্রের বোঝা হয়েছে কিনা আমরা এখনো মন্তব্য করার সময় আমাদের হয়নি, কিন্তু রিফাত কিন্তু নিজেকে নিজের কাছেই বোঝা ভাবতে শুরু করেছে। এই শিশু বয়সে তার মধ্যে এই ভাবনা এক ধরনের ট্রমা, কিন্তু সে তার পরিবারের বোঝা মনে করছে। আজকে তার বক্তব্য আপনি শুনলেন, নিজেকেই নিজের কাছে বোঝা মনে করছে। এই দায়িত্ব তো রাষ্ট্র এড়াতে পারে না। এখনই কেন রিফাতের মধ্যে এই ভাবনা জন্ম নিল? আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, আমি দেখেছি যে একজন ডিসেবল পিপল, যাতে উনি নিজেকে প্রতিবন্ধী বা ওনার যে একটি অঙ্গ নাই, এটি যদি উনি মনে না করেন, তাকে রাষ্ট্র সরকার যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, একই ধরনের সুযোগ সুবিধা আমাদের সরকার থেকে প্রদান করা হয় না বলে রিফাতের এই চিন্তাধারাটি এসেছে। এইখানে সঞ্জিত ভাই আমার একটি বক্তব্য আছে। আমি মনে করি আসলে ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন সময়ের মধ্যে আসলাম, আমরা এসেই নানান ধরনের সংস্কারের কথা বললাম, কিন্তু আজকে রিফাতরা এক পায়ে হাঁটছে এবং জীবনের সোনালী যে স্বপ্নগুলো ছিল সেগুলো ধূসর করে ফেলেছে। এই তাদের জীবনের সংস্কার বা সংস্থান তো আগে করার উচিত ছিল। এই যে আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, এই আন্দোলনের একটি চাহিদা ছিল যে বাংলাদেশের মানুষ
বিগত যে স্বৈরাচার সরকার, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, তারা মানুষের মৌলিক অধিকার, না, সেটি গণতান্ত্রিক নিঃসন্দেহে অধিকার, জরুরি। সেটি সংবিধানকে নিঃসন্দেহে জরুরি। চূর্ণ বিচূর্ণ করে তারা 3টি নির্বাচন করেছে। এগুলোর প্রেক্ষাপটেই কিন্তু আজকে কি এই ব্যাপক আকারের একটি রিফাতদের হয়েছে। সৃষ্টি হয়েছে। জি, রিফাতদের সৃষ্টি হয়েছে। তাহলে এই আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু এখন সরকারের উপর পড়বেই। কিন্তু স্বাভাবিকভাবে। রিফাতদের দায়িত্ব তো রাষ্ট্রকে নিতেই হবে তারও আগে। সেটি যেমন একটি চলমান প্রক্রিয়া, রিফাতের দায়িত্ব কিন্তু আমি বলছি না যে আজকে জুলাই ফাউন্ডেশন থেকে রিফাতকে 5 লাখ টাকা দেওয়া হলো, রিফাতের প্রতি দায়িত্ব শেষ। নো, নাও রাষ্ট্রকে, আমি যেটা বললাম, রিফাত এই পৃথিবীতে যে পর্যন্ত নিঃশ্বাস নেবেন, রাষ্ট্রকে সে পর্যন্ত এবং তার পাশে রিফাত থাকতে হয়ে হবে। বেঁচে থাকতে হবে। যদি প্রয়োজন হয়, রাষ্ট্রকে এই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের জন্য আলাদা আইন প্রণয়ন করে তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায়, তাদেরকে কিভাবে স্বাভাবিক জীবনযাপন চালনের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, এটি আইন বা বিধিমালা করে মানে তাদেরকে বিপ্লবীরা প্রদান করতে যাতে হবে। বোঝা না হয়। জি, কিন্তু সংস্কার, যেটি আমি বললাম, সংস্কার সেটি সংস্কার জরুরি। এই আন্দোলনের একটি উদ্দেশ্য, চাওয়াই মৌলিক ছিল উদ্দেশ্য, সংস্কার। সেটি অবশ্যই বাস্তবায়ন হতে হবে। সেটি যদি না হয় আমাদের আন্দোলনটি বৃথা হবে। বৃথা হবে। আপনার কাছ থেকে শুনবো আবার রিফাত, এরপরে দীর্ঘদিন 6 তারিখ পর্যন্ত আপনি হসপিটালে, পঙ্গু হসপিটালে চিকিৎসা নিলেন। এই চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন কিভাবে, বা এই চিকিৎসার ব্যয়ভার এসেছে কোথা থেকে? পঙ্গু হসপিটালে যে আমি চিকিৎসা নিচ্ছি এবং বিভিন্ন যে হসপিটালে যে চিকিৎসাগুলো নিচ্ছি, এগুলা সম্পূর্ণটা আমার পরিবার থেকেই বহন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সেই সময়ের সরকার, শেখ শেখ হাসিনা হাসিনার ফ্যাসিস্টবাদী শেখ হাসিনা, তার ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমার পরিবারকেই সকল ধরনের খরচ বহন করতে হয়েছে। আমাদের এমনকি ওইখানে অ্যাম্বুলেন্স অসাধু ব্যবসায়ীরা সেই সময়ে এমন ব্যবসা শুরু করেছিল যে আমি পঙ্গু হসপিটাল থেকে হৃদরোগ পর্যন্ত গেছি হইল 4,500 থেকে 5,000 টাকা, এছাড়া তারা যাবে না। আমি হৃদরোগ হসপিটাল থেকে রাস্তার ওই পারে পপুলার ডায়াগনস্টিকে আমি আমার একটা টেস্ট করাইতে গেছিলাম, একটা সিটি স্ক্যান। তো সেটা করাইতে আমার 2500 টাকা নিছে, শুধু রাস্তার এপার থেকে ওই পার পর্যন্ত যাইতে অ্যাম্বুলেন্স ভাড়া। তো অনেকটা খরচ হয়েছে আমার পরিবারের। এমনকি সরকার থেকে ঘোষণা দেওয়ার পরেও আমার যেই তাদের ওইখান থেকে যে হসপিটালের যেই পরিবেশ ছিল, সেই পরিবেশে যেই ধরনের খাবার তারা প্রোভাইড করতেছিল, তো সেটা একজন রোগীর পক্ষেও খাওয়া সম্ভব না, সেই রোগীর পরিবারের পক্ষেও খাওয়া সেটি সম্ভব না। এমনকি তাদের এই আপনার এই চিকিৎসা এ পর্যন্ত কত খরচ হয়েছে? আপনার পরিবার কত খরচ করেছে? 4 থেকে সাড়ে 4 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। তো আমার বাবা বলছিল যে ডাক্তারকে, আপনি যদি ওর ডান পাটা বাঁচাইতে পারেন, আমার সর্বোচ্চ যা আছে সব বিক্রি করে হইলেও আপনার টাকা আমি পরিশোধ করব, আপনার যা যা লাগে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। তো এরপরে কি মানে জুলাই ফাউন্ডেশন বা সরকারের অন্যান্য জায়গা থেকে কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পাননি? জুলাই ফাউন্ডেশন থেকে এই কিছুদিন আগে আমি প্রাথমিক পর্যায়ে যেটা তারা দিতেছে 1 লক্ষ টাকা, সেটা আমি পাইছি। আর আমাকে সর্বপ্রথম যেই সংস্থা হেল্প করছিল তাদের কথা না বললেই নয়, ব্র্যাক, তারা আমাকে শুরু থেকেই সাহায্য করছে। আমার যেই অঙ্গহানিটা হয়েছে, তারা এই অঙ্গহানিটা যে কোনোভাবে যাতে পূরণ করা যায়, একটা আর্টিফিশিয়াল পা, সেটারও তারা ব্যবস্থা করছে। তারা সেই 25,000 টাকার মতো আর্থিক সহযোগিতা সেটাও তারা দিছে। এমনকি তাদের ওইখানে যে থাকা অবস্থায় আমার যেই ওষুধের খরচ এবং একটা অঙ্গহানি মানুষের যেই ধরনের টেক কেয়ার প্রয়োজন, তাদের ওইখান থেকে তাদের একটা আছে মোহাম্মদপুর ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার, সেইখানে আমি ছিলাম প্রায় 1 মাসের মতো। সেখানে আমি তাদের ওইখানে ট্রেনিং নিয়ে একদম পা সংযোজন করে যতটুকু পর্যন্ত না আমি হাঁটতে পারতেছি সঠিকভাবে, তারা ওইখানে আমাকে ট্রেনিং দিছে এবং ওইখানে তারা সকল ধরনের। আপনি তো এখনো স্টুডেন্ট, এই বছর আপনি এই কিছুদিন পর আপনার এসএসসি পরীক্ষা, আপনার পরীক্ষা পড়াশোনা কিভাবে চলছে? পড়াশোনায় কোনো মানে বাধাগ্রস্ত কিনা, বা নিজের ভবিষ্যৎ নিয়ে নিজে শঙ্কিত কিনা? আমি মূলত শিক্ষা অর্জনের জন্য লেখাপড়া করি। আমি যতটুকু পর্যন্ত আমার লেখাপড়া করা সম্ভব, আমার পরিবার আমাকে আমি যেই পর্যন্ত চাবো, তারা বলছে যে সেই পর্যন্তই আমি লেখাপড়া করাবে আমাকে। তো আমি সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই আমি
আমার যেই স্বাভাবিক লেখাপড়া আমি সেটা চালিয়ে যাচ্ছি এখন। মানে আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে? প্রত্যেকটি স্টুডেন্টেরই তো এক ধরনের স্বপ্ন থাকে, আপনার কি স্বপ্ন ছিল? আমার পরিবারের একটা স্বপ্ন ছিল যে আমার মেজো ছেলে বড় হয়ে একটা পুলিশ অফিসার হবে, মানুষজন তাকে দেখলে একটা সালাম দিয়ে সম্মানের সহিত কথা বলবে, সে মানুষের সমস্যার সমাধান করবে। এখন সেই স্বপ্নটা তো এখন আর পসিবল করা সম্ভব না। আমি এইভাবে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকি, কান্না করি, এইভাবে প্রতিদিন আমার কষ্ট হয়। আমি এটা ছেলেদের কষ্ট এটা স্বাভাবিকভাবে প্রকাশ করে না, আমিও সেরকমই। আমি খুব বেশি একটা পরিবারের ইয়েতে প্রকাশ করি না, তারাও শুনে কষ্ট পাবে। সেই জন্য আমি যতটা পারি পরিবারের থেকে একা একাই তাদের সাথে কথা বললে হয়তো আমারও এই কথাটা উঠলে কষ্ট লাগে যে আমি আগে কিরূপভাবে চলাফেরা করতাম, এখন কিরূপভাবে করি। এক সময় তো স্বাভাবিক চলাফেরা করতেন, এখন তো চলাফেরা করতেও সমস্যা হয়, সব কাজেই কিছু সমস্যা হয়। এক্ষেত্রে পরিবারের সদস্যরা বা বন্ধুরা, সহপাঠীরা, তারা কি আপনার এই কষ্টটা বা এই কষ্ট ফিল করে কিনা, অনুভব করতে পারে কিনা, তারা আপনাকে সহযোগিতা করে কিনা, তারা আপনার প্রতি মানবিক আচরণ করে কিনা? সর্বাপেক্ষে আমার বন্ধুরা, আমার পরিবার এবং এলাকার যে মানুষ আছে তারা আমাকে যখন যেভাবে যেইখানে পারে তারা সেইখানেই আমাকে সহযোগিতা করে। যেই সহযোগিতা আমার প্রয়োজন তারা আমার একটা কষ্ট তারাও ভাগ করে নেয় যে তুই যদি এটা না পারস তাহলে আমরাও করবো না, কারণ আমরা করবো, তুই তো এটা দেখে কষ্ট পাবি। আমি তাদেরকে বলি যে দেখ, আমার জন্য তোদের কষ্ট পাইয়া লাভ নাই, তোরা পৃথিবী তো একজনের জন্য থেমে থাকবে না, তোরা তোদের ইয়েটা কর, তোরা খেল, আমি দেখি, তোরা এই কাজটা কর, আমি দেখি। আপনার এই একটি পা, আপনার ডান পা, এই একটি পা হারিয়েছেন এই মুক্ত বা নতুন বাংলাদেশের জন্য। সেই নতুন বাংলাদেশের নতুন যারা সরকারে আছে, যারা রাষ্ট্র পরিচালনায় আছে, তাদের কাছে আপনার চাওয়াটা কি, প্রত্যাশা কি? আপনি তো আসলে এই বৈষম্য বুঝবার বয়সে এখনো যাননি, বা আপনি তো চাকরিতে কোটা এটিও বুঝবার বয়সে আপনি যাননি, কিন্তু আপনি না বুঝেই এক ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনার পা হারিয়েছেন। এখন এই নতুন বাংলাদেশের নতুন সরকারের কাছে আপনার চাওয়া কি? এই সরকার না, যেই সরকার সামনে আসবে তাদের কাছে যদি আমি কোটি টাকা চাই, তারপরেও তারাও যদি দিয়েও দেয় তারপরেও আমার যে অঙ্গহানিটা হয়েছে সেটা আর ফিরে আসবে না। আমার 1 বছর আগে আমি যেই স্বাভাবিক জীবনযাত্রায় চলাফেরা করতাম সেটা আমি আর পাবো না। তো আমি সেই ক্ষেত্রে চাই যে তো সামনে আমি কোনো ধরনের না হই, আমি যাতে একটা কর্মস্থল করে খাইতে পারি, আমি যাতে আপনার জীবনটা যেন ঝুঁকির মধ্যে না পড়ে যায়, ঝুঁকির মধ্যে না পড়ে, আমি যাতে সামনে কোনো একটা কাজকর্ম কইরা রাষ্ট্র যেন আপনার পাশে থাকে, হ্যাঁ, এবং এই সমাজ যেন আপনার পাশে থাকে, মানুষগুলো যেন আপনার পাশে থাকে, এবং আপনি যেন নিজে একটা পা নেই বলে আপনি পঙ্গু মনে না হয় নিজেকে, এটাই তো প্রত্যাশা। হ্যাঁ, এই রাষ্ট্র, আমি এটাই চাই যে সর্বাপেক্ষা আমি যে এই রাষ্ট্রের মানুষ যাতে আমাকে ভুলে না যায়, কিংবা এই রাষ্ট্র যাতে আমাকে ভুলে না যায়। আমরা সঞ্জিদ আপনার কাছ থেকে শুনে আমরা শেষ দিকে, রিফাতদের মতো এরকম গল্প আসলে শেষ হবে না। একটা মানুষের স্বপ্নের অপমৃত্যু হয়েছে, তার স্বপ্নের মৃত্যুর গল্প তো আর নির্দিষ্ট সময় শেষ হয় না। তারপরেও রিফাতের এখনও চাওয়া যে এই মানুষগুলো তাকে ভুলে না যায়, এই রাষ্ট্র যেন তাকে ভুলে না যায়। এই রাষ্ট্র তাদেরকে ভুলে না যাওয়া বা তাদেরকে মনে রাখবার জন্য কি করতে পারে? এবং রিফাত বলেছে রিফাত একটি মামলা করেছে। আপনার কি মনে হয় আমাদের দেশে আইনের শাসনের যে অবস্থা, রিফাত কি আসলে ন্যায় বিচার শেষ পর্যন্ত পাবে? রিফাতের যে চিন্তা ভাবনা বা চিন্তাধারা অত্যন্ত ম্যাচিওর্ড আমি বলবো এই বয়সে, এবং যেটা আমি সাধুবাদ জানাচ্ছি রিফাতকে। রিফাতকে যাতে বাংলাদেশের জনগণ ভুলে না যায় সেটি করার জন্য সরকার ইতিমধ্যে একটি জুলাই স্মৃতি ফাউন্ডেশন করেছে, আপনি অবগত আছেন অবশ্যই। সেখান থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, এটি একটি দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যেটা আমি বললাম যে রিফাতের জীবনের মাত্র শুরু হয়েছে, তিনি ছাত্র, এখনো অনেক ধাপ বাকি এই জীবনের। এই জীবনটা যাতে সে একটি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে, এজন্য আমি যেটা বললাম যে যদি প্রয়োজন পড়ে মাসিক ভাতার ব্যবস্থা, তাদেরকে নির্দিষ্ট যে কোনো স্কলারশিপ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপের ব্যবস্থা, বৃত্তির ব্যবস্থা করা যেতে পারে।
চাকরির তারা যাতে নির্বিঘ্নে তারা চাকরিতে যোগদান তারা করতে পারে, যোগ্যতা দিয়েই যেন চাকরিটা করতে পারে, এরকম শিক্ষায় যেন তারা শিক্ষিত হতে পারে, সেই পরিবেশ সেটিও হতে হবে। আবার তারা যাতে এই আজকে পঙ্গুত্ব, এই পঙ্গুত্বতার কারণ কি? এই রাষ্ট্রের কারণেই। রাষ্ট্র আজকে মানুষদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল বলেই, আজকে একটি স্বৈরশাসকের অবস্থান সৃষ্টি হয়েছিল বলেই তো রিফাতের মতো আরো হাজারো মানুষকে এখানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। এখন সেই দায়িত্বটি রাষ্ট্র সারা জীবন যাতে রিফাতরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এটি রাষ্ট্রকে আইন হোক, বিধিমালা হোক করে দিতে হবে। এবং তাদেরকে যাতে মানুষ ভুলে না যায়, এজন্য পাঠ্য বইগুলোতে তাদের নাম যথাযথভাবে সত্য ঘটনা দিয়ে, আমরা এর আগে দেখেছি ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ৭১-এর ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ৭৫-এর ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেটি যাতে না হয়। যেটি জেনুইনলি ঘটেছে সেই ইতিহাস আমাদের যে তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে, পরবর্তী প্রজন্মর মধ্যে যেন ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা লড়েছিল এই সত্য ইতিহাস যেন বেঁচে থাকে। আমি একটু যুক্ত করতে চাচ্ছি একটি বিষয়। দেখেন, ফ্যাসিজম আজকে যেটার বিরুদ্ধে এই আন্দোলনটা হলো, ফ্যাসিজম ইজ নট আ সিস্টেম। এটাকে আপনি শুধু একটা সিস্টেম বললে কিন্তু ভুল হবে। এটি একটি চিন্তা চেতনা। আপনার কর্মকাণ্ডে যদি ফ্যাসিজম থাকে, ফ্যাসিজম কিন্তু যাবে না। রিফাতদের যুদ্ধ তারা যে শুরু করেছিল, এই যুদ্ধ আদৌ চলবে যে পর্যন্ত এই আমরা চিন্তা চেতনায়, আমাদের কথাবার্তায় ফ্যাসিজম মুক্ত না হতে পারবো, সে পর্যন্ত এই আন্দোলন, রিফাতদের আন্দোলন কিন্তু চলতেই থাকবে। এবং আমাদের দেশকে যে পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক ধারায় অগ্রযাত্রায় নিয়ে যেতে না পারবো, একটি সাম্যের সমাজ যে পর্যন্ত গড়ে না উঠবে, রিফাতদের আন্দোলন কিন্তু চলমান থাকবে। রিফাতকে ন্যায় বিচার পাবে কিনা 30 সেকেন্ডে। মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বা সুপ্রিম কোর্টের বিচারপতি বা আমাদের নিম্ন আদালতের বিচারপতিগণ, তারা এই মামলাগুলো যত দ্রুত বিচার কাজ শেষ করবেন, রিফাতদের মতো যারা আজকে আহত হয়েছেন বা শহীদ হয়েছেন অনেকে, তাদের প্রতি সুবিচার করা হবে। এবং একই সঙ্গে এই মামলার বিচারে রিফাতদের ক্ষতিপূরণও নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব। অবশ্যই। আমাদের ফৌজদারি কার্যবিধির 167 সেকশনে বলা আছে 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। 5ই আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন থানায় অগণিত মামলা হয়েছে, কিন্তু এই মামলাগুলোর তদন্ত যেন কোথাও ঝুলে আছে আমার কাছে মনে হচ্ছে, বা কোনো অদৃশ্য শক্তির কাছে কি আদৌ এই তদন্তগুলো কেন স্তীমিত হয়ে আছে, এটি যাতে না হয়। যদি আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকজন যদি লুকিয়ে থাকে, যদি ফ্যাসিবাসদের মনোভাব প্রতিষ্ঠিত করতে চায় এই ধরনের মানুষজন থাকে, তাদেরকে অবিলম্বে সরিয়ে যারা সঠিক তদন্ত করতে পারবে, যে বাহিনী সঠিক তদন্ত করতে পারবে, তাদের হাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে এবং এই সরকারের আমলেই যাতে বিচার কাজ শেষ হয়, সেটি আমরা দেখতে চাই। জি রিফাত, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার কোনো কিছু বলার আছে কিনা, আপনার চাওয়া আছে কিনা? কোনো চাওয়া শুধু একটাই, আমি যাতে ভবিষ্যতে লেখাপড়া শেষ করে আমি একটা কর্মস্থল পাই, কর্মস্থল আঁকড়ে ধরে আমি যাতে আমার বাকি জীবনটা শেষ করে দিতে পারি, এটাই আপনার চাওয়া। এটা আমার চাওয়া। আমাদেরও প্রত্যাশা আপনি যেন পরিবারের বোঝা না হয়ে যান। ধন্যবাদ রিফাত হাওলাদার, ধন্যবাদ ব্যারিস্টার HM সঞ্জিদ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে প্রতিষ্ঠা করেছিলেন ফ্যাসিবাদ। গুম, খুন আর নিপীড়ন ছিল সেই ফ্যাসিবাদের প্রধান হাতিয়ার। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে ম্লান করেছে, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। কিশোর শিক্ষার্থী রিফাত হাওলাদার হাসিনার সেই নির্মমতার আরেক শিকার, যাকে হত্যাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হলো, গুলিতে এক পা হারালেও বেঁচে রয়েছেন এই অদম্য লড়াকু। তার এই অপূর্ণাঙ্গ শরীর হাসিনার ফ্যাসিবাদের নির্মম সাক্ষী হয়ে বেঁচে থাকুক অসংখ্য বছর। 24-এর নতুন স্বাধীনতার জন্য রিফাত তার একটি পা উৎসর্গ করেছেন। সুনাগরিক হিসেবে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসুন, আমরা রিফাতের এই উৎসর্গের প্রতি সম্মান জানাই। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা।
আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।